কারেন্ট সিচুয়েশন যদি বলি তাহলে টপ 3 যদি ফেল করতো তাহলে বাংলাদেশ পারতো না। লাস্ট ওভার ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, সেটা হতেই পারে, এবং গুড এক্সিকিউশন বাই মোহাম্মদ নবী। আমার কাছে মনে হয় ক্রেডিটটা মোহাম্মদ নবীকে দেওয়া উচিত। হেড টু হেডে কে জিতেছে? বাংলাদেশ জিতেছে। সো হেড টু হেডে তো বাংলাদেশ জিতেছে, তার মানে বাংলাদেশ ডিজার্ভিং ক্যান্ডিডেটই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ টিকটকে সবাইকে স্বাগতম। যেই কুশল ম্যান্ডিস সবসময় বাংলাদেশকে কাঁদায়, আজকে সেই কুশল ম্যান্ডিস বাংলাদেশের মুখে হাসি ফোটালো। ম্যান্ডিসের ব্যাটিং নিয়ে কি বলবেন? পিওর ক্লাস, একেবারে যেটাকে বলা হয় যে স্কিলের সর্বোচ্চ প্রয়োগ। এখানে দিস ইজ স্কিল হোয়াট ইজ অল অ্যাবাউট। আপনি দেখেন ফাজল হক ফারুকী এরকম স্লোয়ার শর্ট অফ লেন্থের বলগুলো কিন্তু জাকের আলী অনেক কেউ করেছিলেন, এবং জাকের আলী অনেক প্রত্যেকটা বল প্রি মেডিটেটেড ওয়েতে মিড উইকেটে টানতে গিয়ে একটাও ব্যাটে বল লাগাতে পারেননি। কিন্তু কুশল মেন্ডিস দেখিয়ে দিয়েছেন যে মাঠে শুধুমাত্র মিড উইকেট না, আরও জায়গা আছে রান তোলার জন্য, এবং সেই জায়গায় রান তুলতে গেলে আপনাকে স্কিলফুল হতে হবে। ওয়াইডিশ লং অন কিংবা কাও কর্নার দিয়ে কুশল মেন্ডিস রান করেছেন, ওই ফাজল হক ফারুকীর ওই ওভারে বাউন্ডারিটা পেয়েছেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে কুশল মেন্ডিস 40% রান নিয়েছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে। আমি সবসময় একটা কথা নিয়ে আলোচনা করি যে আফগানিস্তানের এই ট্রিকি বোলিং অ্যাটাকের এগেনস্টে আসলে রান কীভাবে করবে, বিশেষ করে রশিদ এবং নূর এই দুজন বোলারকে রান কীভাবে করবে। এইভাবে আসলে রান করতে হয়, ডিপ ব্যাটিংটা করতে হয়, এই জন্য স্কিল প্রয়োজন। আমার কাছে মনে হয় যে এই যে 40% রান তিনি ফাইন লেগ দিয়ে মানে বাহাইন্ড দ্য স্কোয়ার রান নিয়েছেন, আবার স্কোয়ার লেগ দিয়ে নিয়েছেন আরও প্রায় 30% উপরে রান। সো আলটিমেটলি 75% রান বাহাইন্ড দ্য স্কোয়ার কুশল মেন্ডিস নিয়েছেন আফগানিস্তানের সঙ্গে। এবং আপনি দেখবেন একটাও রিস্কি শট খেলেন নেই, পুরোপুরি চান্সলেস রিস্কলেস ব্যাটিং। কখনো মনে হয় না তাড়াহুড়া করছেন, কখনো মনে হয় না প্রেশারে পড়ে গেছেন, কখনোই মনে হয় নাই যে 170 চেজ করতে গেলে আপনাকে ওভারে 3-4টা করে 6 মারা লাগবে বা আদৌ 6 মারা লাগবে কিনা। একদম জাস্ট তিনি যে কাজটা করেছেন, একটু ডিপ জায়গায় দাঁড়িয়ে হাঁটুটা খুব বেশি ভাঁজ করে ওয়েট করেছেন, লেট দ্য বল টু কাম, এবং ওই যে ফাইন লেগ এই পেছনের জায়গাগুলো এগুলো খুব ভালো মতো এক্সিকিউট করেছেন। আমি একটা কথা আসলে এই জায়গায় বলতে চাই, সেটা হচ্ছে যে আমার খুব আফসোস হচ্ছিল যে বিরাট কোহলিকে এবার এশিয়া কাপে দেখতে পাবো না, কারণ প্রত্যেকটা বড় টুর্নামেন্টে একটা করে ক্রাঞ্চ গেম থাকে, যে ক্রাঞ্চ গেমটা ডিপ ব্যাটিং করে বিরাট কোহলি বের করে ফেলেন। সেখানে ছক্কা চারের ওরকম ফুলঝুরি থাকে না, কিন্তু খুব ক্যালকুলেটিভ ব্যাটিং থাকে, রিস্কলেস ব্যাটিং থাকে। আপনি যদি দেখেন বিরাট কোহলি প্রত্যেকটা বড় টুর্নামেন্টে সেটা করেন। আমার খুব আফসোস হচ্ছিল যে সেটা হয়তো এবার দেখতে পাবো না, কিন্তু কুশল মেন্ডিসের এই ব্যাটিংটা সেই আফসোসটা কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে। আমি সবসময় এই ধরনের ব্যাটিংটা পছন্দ করি। আজকে যেই পরিস্থিতিটা হলো, এই জায়গায় শ্রীলঙ্কার জায়গায় যদি বাংলাদেশ থাকতো, এই পরিস্থিতিতে ম্যাচটা কি বের করতে পারতো কিনা? আসলে কারেন্ট সিচুয়েশন যদি বলি তাহলে টপ 3 যদি ফেল করতো তাহলে বাংলাদেশ পারতো না। মানে কোন জায়গাটা পারতো না, বাংলাদেশের টপ 3 এই মুহূর্তে বেশ ভালো ফর্মে আছে, তানজিদ, পারভেজ ইমন কিংবা লিটন কুমার দাস। কিন্তু যে ব্যাটিংটা কুশল মেন্ডিস করেছেন, ওপর থেকে কাউকে না কাউকে ওইরকম একটা ব্যাটিং করতে হতো। মিডল অর্ডারে গিয়ে যে প্রবলেমটা, মিড ওভার্সে বাংলাদেশের যে প্রবলেমটা, বা মিডল অর্ডারে এক্সিকিউশনের যে প্রবলেমটা বাংলাদেশের, আমি বলবো যে কামিন্দু মেন্ডিস যেভাবে ফাজল হক ফারুকীকে ওই ওভারটায় ডিল করেছেন, নূরকে যেভাবে স্কিলফুলি ওই মাঠটা মেরেছেন, এই জায়গাটায় আমাদের মিডল অর্ডারের ডেফিনেটলি অনেক বড় দুর্বলতার জায়গা আছে। সো আমার কাছে মনে হয় যদি টপ অর্ডার কলাপস করতো, টপ অর্ডার যদি ওইরকমভাবে রান না করতে পারতো, তাইলে বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার মতো এত ইজিলি এই রান চেস করা সম্ভব ছিল না। সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন বা একটা স্টেটাস ঘুরছে যে আসলে আফগানিস্তান সুপার 4 ডিজার্ভ করে, বাংলাদেশ আসলে ডিজার্ভ করে না, শ্রীলঙ্কার বদলতে বাংলাদেশ সুপার 4-এ গিয়েছে। আপনি আসলে বিষয়টার সঙ্গে একমত কিনা? বাংলাদেশ ডিজার্ভ করে নাকি আফগানিস্তান? হেড টু হেডে কে জিতেছে? বাংলাদেশ জিতেছে। সো হেড টু হেডে তো বাংলাদেশ জিতেছে, তার মানে বাংলাদেশ ডিজার্ভিং ক্যান্ডিডেটই হেড টু হেডে জিতেছে। হ্যাঁ, আফগানিস্তান অলসো প্লেড গুড ক্রিকেট। আপনি যদি তাদের বোলিং অ্যাটাক চিন্তা করেন, দে হ্যাভ ফ্যান্টাস্টিক বোলিং অ্যাটাক, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাকস, কিন্তু তাদের ব্যাটিংয়ে তো উইক জোন আছে। হ্যাঁ, আজকে নবী হয়তো বা ওয়ালালেগের লাস্ট ওভারটাতে 32 রান নিয়ে রানটাকে অনেক বেশি এক্সেলারেট করেছেন, বাট এটা তো ওয়ান্স ইন এ ব্লু মুনই আসলে দেখা যায় আফগানিস্তানের টি-20 ব্যাটিং। আপনি দেখেন তারা কোনো দিন এশিয়ান কোনো টিমের সাথে 150 রান করতে পারেন এই সেকেন্ড ইনিংসে। সো আলটিমেটলি ব্যাটিংটা অনেক বেশি মাত্রায় উইক। সো আমি বলবো না যে আফগানিস্তান যোগ্য দল ছিল টপ 4-এ যাওয়ার জন্য, বাংলাদেশ শ্রীলঙ্কার উপর ভর করে গেছে। অন আ গিভেন ডে বাংলাদেশ বিট আফগানিস্তান, এবং অন দ্যাট গিভেন ডে ওয়েন দে মেট ইচ আদার। সো আলটিমেটলি ওই জায়গাটা তো
সেটা হয়ে গেছে। উল্টো আমার কাছে আরও মনে হয় যে বাংলাদেশ ম্যাচটা আরও কনভিনসিংলি জিততে পারতো যদি মোস্তাফিজ সেই রান আউটটা করতে পারতেন। আপনি দেখেন তাহলে ব্যবধানটাও তো 23 রানের, এবং তাসকিন আহমেদ লাস্ট ওভারটাতে যদি ইয়র্কার ট্রাই করতেন, যেভাবে বোলিং করেছেন তাসকিন, ইয়র্কার ট্রাই করলেও এত কম ব্যবধানে বাংলাদেশ জিততো না। আপনি যদি স্কোর কার্ড দেখেন তাহলে আপনার কাছে মনে হতে পারে যে আফগানিস্তান মনে হয় খুব ক্লোজ গেম খেলেছে বাংলাদেশের সঙ্গে, বাট বেসিকলি তো বিষয়টা আসলে সেরকম না। ব্যাটিংয়ে মানে আফগানিস্তান যখন ব্যাটিং করছে, বাংলাদেশ যখন বোলিং করছে, তখন বাংলাদেশ জাস্ট আউটপ্লেড দেম বাই দ্য এন্ড অফ 18th to 19th ওভার। সো মোস্তাফিজের ওই রান আউটটা ইট ওয়াজ কস্টলি, এবং লাস্টে তাসকিন আহমেদের ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে জিনিসটাকে ব্যবধান মানে অনেক বেশি মাত্রায় কমিয়ে দিয়েছে। বাট হেড টু হেডে বাংলাদেশ জিতেছে, সো এখানে আসলে ডিজার্ভিং নন ডিজার্ভিং কোনো কথা নেই। আপনার একটা অ্যানালাইসিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব কথা হচ্ছে, ট্রলও হচ্ছে বলা যায়, যে আপনি বলেছিলেন যে আফগানিস্তানের ম্যাচে দুনিত ভেলালাগেকে খেলানো হবে, এবং সানাকার কথা বলেছিলেন। তাদের দুজনকে খেলানো হয়েছে, কিন্তু ভেলালাগে লাস্ট ওভারটা খুব বাজে করেছে। তো এরপরে ওটা নিয়ে অনেক কথা হচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখেন, ডেটা যেটা বলে, আমরা তো যখন অ্যানালাইসিস করি, আমরা তো জ্যোতিষী না যে ভবিষ্যৎবাণী করি, আমরা অ্যানালাইসিস করি ভিডিও ফুটেজ ঘেটে, পরিসংখ্যান ঘেটে, তথ্য উপাত্ত ঘেটে, এবং তথ্য উপাত্ত ঘেটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আফগানিস্তানের 10 জন ডানহাতি ব্যাটার আছেন, এবং এই 10 জন ডানহাতি ব্যাটারের প্রত্যেকেই বাঁহাতি স্পিনের এগেনস্টে উইক। মোহাম্মদ নবী তার ক্যারিয়ারে শুধুমাত্র 2024 সাল ছাড়া আর কোনো দিন 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন নেই বাঁহাতি স্পিনারের এগেনস্টে। আজকে তিনি ওই ওভারটাতে 32 রান নিয়ে দিয়েছেন। সো আলটিমেটলি ক্রেডিট গোজ টু নবী, যে 42 বছর বয়সেও হি ইজ স্টিল ডুইং হিজ বেস্ট, তিনি এখনও তার এক্সিকিউশনটা করে যাচ্ছেন। আর ওয়েলালাগের যে ব্যাপারটা, ধরেন আপনি বলতে পারেন যে আমি আমার অ্যানালাইসিসে বলেছি যে আফগানিস্তানের সঙ্গে একজন বাঁহাতি স্পিনার খেলানো উচিত। সো ওই জায়গাটা তো আমি আমার প্রি ম্যাচ অ্যানালাইসিসে বলেছি, তাই না? ধরেন আমি ক্রিকেট বুঝি না, সানাত জয়সুরিয়াও কি ক্রিকেট বোঝেন না? সানাত জয়সুরিয়া তো বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, সানাত জয়সুরিয়া লেজেন্ড বিশ্ব ক্রিকেটার, তাহলে তিনি কেন ওয়েলালাগেকে খেলান? এটা প্রথম প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি, তাহলে কি আমি জয়সুরিয়াকে ফোন করে বলেছি যে ভাই আমি তো একটা অ্যানালাইসিস করেছি, তাহলে আপনি এখন ওয়েলালাগেকে খেলান? ব্যাপারটা তো সেরকমও না, তাই না? সো যেহেতু আফগানিস্তানের সঙ্গে বাঁহাতি স্পিনারই খেলাতে হবে, বিকজ ডেটা সেটাই বলে, তাদের টিমের যিনি অ্যানালিস্ট আছেন মাইকেল ভ্যান্ডর, তিনিও হয়তো সেটাই বলেছেন। সো তারা খেলিয়েছেন, জয়সুরিয়া খেলিয়েছেন সেই জায়গাটাতে। এখন ওইখানে উনি ওয়েলালাগে লাস্ট ওভারে 32 রান দিয়েছে, তাহলে তো বলতে হবে স্টুয়ার্ট ব্রডও যেদিন 36 রান দিয়েছিলেন সেদিনও কি তার খেলার কথা ছিল না? ব্যাপারটা কি সেরকম? সেদিনও তারই খেলার কথা ছিল, তিনি 36 রান দিয়েছেন। 36 রান তো আরও অনেকেই মনে হয় দিয়েছেন। আকিলা ধানাঞ্জয়া মনে হয় একই ম্যাচে 36 রান দিয়েছেন, ওই ম্যাচে আবার হ্যাট্রিক করেছেন। এরকমও ঘটনা আছে যে একই ম্যাচে 36 রান, একই ম্যাচে। সো ইটস অল অ্যাবাউট এক্সিকিউশন। অ্যাজ অ্যান অ্যানালিস্ট, সেটা আমি হই, পৃথিবীর যেই হোক না কেন, আমরা ডেটা, তথ্য উপাত্ত, পরিসংখ্যান এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা একটা অ্যাসেসমেন্ট দিতে পারি। সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী এটার এক্সিকিউশন করার দায়িত্বটা, যদি আমি টিমের সঙ্গে কাজ করি কোনো, আমিও সেই অনুযায়ী হয়তো আমার টিমকে ওই অ্যানালাইসিসটা দিব, কিন্তু দিন শেষে মাঠে তো সেটা এক্সিকিউট করবে প্লেয়াররা। আবার আপনার অপোনেন্ট টিম যারা আছে তারাও তো আপনার এই বিষয়টা এক্সিকিউট বা পড়ালেখা করেই আসছে যে আপনি কী করছেন। আমার কাছে আরেকটা বিষয় মনে হয়, অনেকে হয়তো বা শ্রীলঙ্কার ক্যাপ্টেনকে দুষবেন, যে শ্রীলঙ্কার ক্যাপ্টেন লাস্ট ওভারে কেন ওয়েলালাগেকে বোলিং দিয়েছেন। এইখানেও আমার কাছে মনে হয় যে তারা হয়তো বা চেয়েছিলেন যে রশিদ এবং নবীর কাছ থেকে আগে ভাগেই পরিত্রাণ পেতে, মানে 19তম ওভারের মধ্যেই জাস্ট র্যাপ ইট আপ, এটা তারা চেয়েছিলেন। অ্যাটাকিং অপশনে তারা গেছেন, যে সেই জায়গাটাতে যে আলটিমেটলি নুয়ান তুষারা কিংবা চামিরাকে আগে ভাগে করিয়ে বেস্ট পসিবল চান্সটা নেওয়া। কিন্তু আলটিমেটলি নবী টিকে গেছেন, একটা ক্যাচ ড্রপ হয়েছিল, ওয়েলালাগেই ক্যাচ ড্রপ করেছিলেন, এবং আফটার দ্যাট ওয়েলালাগে 1 ওভারে 32 বা মানে রান দিয়ে ফেলেছেন। এখন দিয়ে ফেলেছেন। আবার দেখবেন যে কোনো একদিন অন আ গিভেন ডে আফগানিস্তানের সঙ্গে ওয়েলালাগে হয়তো বা ম্যাচ জিতিয়ে দিয়েছেন। কিন্তু আমি জাস্ট একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে যে মোস্তাফিজুর রহমান যখন চেন্নাই সুপার কিংসে খেলছিলেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, তাহলে তখন প্রত্যেকটা অ্যাওয়ে গেমে যখন মোস্তাফিজ মার খাচ্ছিলেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অনুযায়ী পরের গেম আর মোস্তাফিজ খেলছেন না, কিন্তু মহেন্দ্র সিং ধোনি প্রত্যেক ম্যাচে মোস্তাফিজকে খেলিয়েছেন। কেন? কারণ ডেটা অ্যানালাইসিস এটাই বলে যে পরের দিন আপনার যে কম্বিনেশন আছে ওখানে মোস্তাফিজই খেলবেন। আপনার একটা বাঁহাতি বেস বোলার খেলাবেন, আগের দিন মার খেয়েছেন, মার খেতে পারেন, পরের দিন আবার যদি মার খান, মার খেতে পারেন, বাট প্ল্যান ঠিক আছে কিনা, মোস্তাফিজকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে দায়িত্বটা পালন করছেন কিনা। ওরই মাঝে কিন্তু মোস্তাফিজুর রহমান ডেভিড ওয়ার্নারের উইকেট নিয়ে দিয়েছিলেন, টিম ডেভিডের উইকেট নিয়ে দিয়েছিলেন, উইকেট টেকিং অপশনটা ছিল। আজকেও ওভারলাগে কিন্তু প্রথম 3 ওভার 17 রান দিয়েছেন মাত্র, কাজ তো করে দিয়েছেন। লাস্ট ওভার ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, সেটা হতেই পারে। এবং গুড এক্সিকিউশন বাই মোহাম্মদ নবী, আমার কাছে মনে হয় ক্রেডিটটা মোহাম্মদ নবীকে দেওয়া উচিত।